এই বিষয়টা কিন্তু আপনার ওনাকে যে স্লো পয়জনিং করা হচ্ছে এটা কিন্তু অনেক আগ থেকে কিন্তু বলেছিলেন। উনি যখন কারাবন্দী ছিলেন তখন কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকে এবং দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আলতাফ ভাই যে কথাটা বলেছেন যে বিএনপির তো উচিত ছিল এটা আপনার এই করা উচিত। আমি একটা জিনিস বলি, দেখেন আপনি যখন রেস্টিংয়ে থাকেন আপনার লিভারকে এফেক্ট করে কম। উনি যখন কারাবন্দী ছিলেন, যেমন আপনার উনি যখন কারাগারের বাইরে ছিলেন তখন ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হতো, গণমানুষের সঙ্গে মিশতে হতো, ট্রাভেল করে বেড়াতে হতো, ওনার শরীর সমস্ত কিছু মিলিয়ে সেখানে আপনার লিভার কন্ডিশন মনে করেন যে কখনো না কখনো হয়তো বা এফেক্ট করতে পারে, যেমন আমাদেরও অনেক সময় হয়। আমি নিজেও এখন মুখস্থ যে 3 মাস পর পর যখন ব্লাড টেস্ট করি, এলটিবি কি যেন এসজিপিটি কি যেন আমরা এগুলি টেস্ট করি, এলএফটি করে আর কি, তাই না, লিভার ফাংশন টেস্ট যেটা আছে, তো সেটা আপনার সঙ্গত কারণে একজন ভদ্র মহিলা যখন কমপ্লিটলি প্রোটেক্টেড একটা এরিয়াতে আইসোলেটেড থাকেন এবং ওনার উপরে কোনো ফিজিক্যাল যে মানে একটা প্রেশার পড়া, যে পরিবহন করা কিংবা কোথাও যাওয়া কিংবা আপনার খাবার দাবার গ্রহণ করা তা তো না, ওখানে তো সেটা একটা ডিসিপ্লিনের মতোই ছিল। তাহলে সে জায়গাতে কেন ওনার লিভারকে এফেক্ট করলো? তাহলে এই বিষয়টা আলতাফ ভাই সঠিকভাবে বলেছেন, এটা নিয়ে একটা আপনার এনকোয়ারি হওয়া উচিত, জুডিশিয়াল এনকোয়ারি হওয়া উচিত। আমি মনে করি যে ওনাকে কিভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল, প্রোটোকল কি ছিল, কোন ডাক্তারের আন্ডারে পাঠানো হয়েছিল, ওনার খাবার কারা দিতেন, কি খাবার দেওয়া হতো, সে সমস্ত বিষয়গুলো, এই বিষয়টা নিঃসন্দেহে একটা বড় মানুষের আমি বলবো যে দাবি দেওয়ার একটা এই হিসেবে নিঃসন্দেহে এটা থাকা উচিত। এবং এতদিনও সেক্ষেত্রে আপনারা কেন এই উদ্যোগটা নেননি? না, এটা আমি ঠিক জানি না, এই জিনিসটা খুব অবাক করার বিষয়। আমি মনে করি যে এটা হওয়া উচিত ছিল। গতকালও আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব বলেছেন যে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছিল। তো তাহলে সেটা কেন মানে অবিবাহিত পরে 5ই আগস্টের অবিবাহিত পরে এই বিষয়টা জোর দাবি হিসেবে কেন প্রতিষ্ঠিত হলো না, কিংবা এ ধরনের কোনো বিষয় কেন আসেনি, এটা আমার নিজের কাছেও কিন্তু এক ধরনের একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আশা করি যে আপনার প্রশ্নের আপনি জবাব পাবেন, দলের সিনিয়র যারা তাদের সাথে কথা বলে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা সেটা দেখতে চাই যে জবাবদিহিতার আওতায় আসুক যারা অপরাধের সাথে জড়িত ছিল, যদি থেকে থাকে। ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, একটু অ্যাড করতে পারি যে নিরাপত্তার বিষয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটা কথা বলি, দেখেন এখন তো ওনার আম্মা সবচেয়ে অসুস্থ অবস্থায় আছেন, তো আমরা বলি যে মার থেকে মাসির দরদ বেশি। উনি তো সন্তান এবং কনিষ্ঠ সন্তান নেই, বয়োজ্যেষ্ঠ এবং একমাত্র সন্তান, তাহলে নিঃসন্দেহে মায়ের প্রতি সন্তানের কর্তব্যটা অনেক বেশি। আপনারা একটা জিনিস দেখেন, আজকে তো আপনার 5ই আগস্টের পর বহু বিএনপি নেতা দেশের বাইরে ছিলেন, তারা কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে দেশের বাইরে থেকে চলে এসছেন। তাহলে জনাব তারেক রহমান সাহেব কেন আসতে পারেননি? তাহলে এখানে একটা অ্যাপ্রিহেনশন ওনার যেটা সবসময় ছিল যে ওনার জন্য কতটুকু নিরাপদ। আমরা যখন বলি যে পুলিশের অবৈধ অস্ত্র লুট হয়েছে কয়েক হাজার, অবৈধ অস্ত্র আগে থেকে ছিল বিগত সরকারের সময়। বিগত সরকারের সময় 2009 সাল থেকে বৈধ অস্ত্র দেওয়া হয়েছিল, যা আওয়ামী লীগের ফুটপাত লীগ বলেন, হকার লীগ বলেন, শ্রমিক লীগ বলেন, এগুলো তো একেবারে রাস্তার পাশের সংগঠন যেগুলো, আমি তাদের কথা বলছি, তাদের কাছেও আপনার বৈধ অস্ত্র দেওয়া হয়েছিল। আর বাকিদের কথা তো বাদ দিলাম, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যে সমস্ত সংগঠনগুলো আছে সেগুলির কথা বাদ দিলাম। অন্তর্বর্তীকালীন সরকার 2009 সালের পরে ইস্যু করা অস্ত্রগুলো জমা চেয়েছিল, তার মধ্যে কটা অস্ত্র জমা পড়েছে আমি যতটুকু জানি আমার মনে হয় না যে 10 ভাগের 1 ভাগ জমা পড়েছে। এবং একটা সার্কুলার দেওয়া হয়েছিল, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জমা না দেন তাহলে সেগুলি কিন্তু অবৈধ হয়ে যাবে। তাহলে এই যে অবৈধ অস্ত্রের সংখ্যা এত বেশি, রেকভারি কতটুকু, এটা এখনো পর্যন্ত স্ট্যাটিস্টিক্সটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি। এই অবৈধ অস্ত্র কিন্তু এখনো মনে করেন যে রয়ে গেছে। আমি সারা জীবন একা একা কিন্তু ড্রাইভ করেছি, আমার বিশ্ববিদ্যালয় জীবনেও আমি মনে করেন যে একা একা ড্রাইভ করেছি। আমার শত্রু থাকার পরও আমার সেই পরিমাণ সাহস বা সেন্স অফ সেফটি ও সিকিউরিটি আমার সেই পরিমাণ ছিল। আওয়ামী লীগের সময় মনে করেন যে আমি আগে একটা গাড়ি নিয়ে চলতাম, এখন আমি গাড়ি 2টা নিয়ে চলি। আমার সঙ্গে মনে করেন যেহেতু আমি একটা পেয়েছি যে আমার উপরে আক্রমণ হতে পারে, এখন আমার কথা হচ্ছে আমি তো আর অবৈধ অস্ত্রধারী নিয়ে চলবো না। আমার বন্ধু বান্ধব মিলে আমার সঙ্গে আমার নিজের অস্ত্র সহ আমার 2-3 বন্ধু বান্ধব সবসময় থাকে, যাদের কাছে 6টা-7টা অস্ত্র মনে করেন যে থাকে। এটা কিসের জন্য? যে আমি আক্রান্ত হতে পারি। এই যে অ্যাপ্রিহেনশনটা আমার মধ্যে আছে, আমার সেফটি নিয়ে আমি কনসার্ন, আমার অ্যাওয়ারনেসটা আমার বেশি, বিকজ আমার আত্মীয়, আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, তারা বেশি কনসার্ন, তারা বেশি ওয়ারিড। তো ঠিক তদ্রূপভাবে জনাব তারেক রহমান সাহেবের স্ত্রী আছেন, তার কন্যা সন্তান আছেন, তারাও তো ওয়ারিড সবকিছু মিলিয়ে। এই ধরনের একটা পরিবেশ নিয়ে তার মধ্যে উনি একটা, আমি তো মনে করি যে এখন বাংলাদেশের জিওপলিটিক্যাল যে একটা ইম্পর্টেন্স রয়ে গেছে,
সেখানে বাংলাদেশে এই ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশে কারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবেন কিংবা কে রাষ্ট্রপ্রধান হবেন এবং তার মনে করেন যে এই যে শারীরিক নিরাপত্তার বিষয়টা এটা একটা বড় কনসার্ন কিন্তু। তো সেক্ষেত্রে আমরা দেখেছি আপনার এই যে সাবকন্টিনেন্টে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে। সে বেনজির ভুট্টোর কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, আপনার শ্রীলঙ্কার কথা বলেন, নেপালে সরকার পরিবর্তনের কথা বলেন, আমাদের এই সাবকন্টিনেন্টে এ ধরনের অনেক ঘটনাগুলো ঘটেছে যেটা মনে করেন যে অনেক বড় একটা কনসার্ন জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে। উনি ওনার নিজেরটা উনি খুব ভালো বোঝেন আমি মনে করি, আমাদের থেকে, আপনার থেকে, জনগণের থেকে বা যারা মনে করেন যে ক্রিটিসিজমটা করছেন তাদের থেকে উনি ভালো বোঝেন। সঙ্গত কারণেই তিনি হয়তো বা আসতে পারছেন না বা দল আসতে দিচ্ছেন না, কিংবা এমনও হয়তো বা ছিল ম্যাডামই হয়তো বলেছেন যে না পিনুকে আসার দরকার নেই, এমনটাও তো হতে পারে। বা ইতিপূর্বে আমরা কিন্তু শুনেছিলাম উনি যেটা বলেছিলেন না ওর এখন আসার দরকার নেই। ওকে, আপনি যেটা বললেন যে ভূ রাজনৈতিক যে ঘটনাগুলোর কথা বলছেন রেফারেন্সে যেটা ঘটছে, আপনি বেনজির ভুট্টোর কথাও বললেন, সেই জায়গা থেকে তাহলে বিএনপির প্রিপারেশন কি, কনসিডারিং যে ধরনের ঝুঁকি যদি থাকে, নিরাপত্তা ঝুঁকি যদি থাকে, এটা মানে সরকার জানাচ্ছে যে সরকারের দিক থেকে কোনো বাধা নেই, প্রেস সচিব বলেছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ নেই, এটা বিধিনিষেধের ব্যাপার না, কিন্তু সেফটি যখন কনসার্ন তখন আপনারা কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে যে আপনার খুনোখুনি বাড়ির মধ্যেও হয়, কিন্তু ভাই ভাই খুনোখুনি হয়, রাস্তাতে হয়, বন্ধু বান্ধবে হয়, ব্যবসায়িক শত্রুর মধ্যে হয়। আমার একটা জানার বিষয়, সবকিছু মিলিয়ে নিরাপত্তার ব্যাপারে কি সরকারের পক্ষ থেকে সরকারের কোনো ভাষ্য আছে কিনা? না, সরকার বলেছেন যে ওনার আসতে কোনো বাধা নেই। একটা সরকারের দেখেন নিরাপত্তার বিষয়ে বুলেট প্রুফ জুতো গাড়ির পারমিশন চাওয়া হয়েছিল এবং সেটা পাওয়া গেছে। বিষয়টা সেটা এখনো আসেনি, এটা একটা বিষয়। বৈধ অস্ত্রের জন্য আপনার লাইসেন্স অ্যাপ্লাই করা হয়েছে, সেটা কতটুকু আমরা এখনো জানি না। আচ্ছা, সমস্ত কিছু মিলিয়ে আপনি যে বলছেন যে শত্রু যে আভ্যন্তরীণ, তা তো না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তো আপনার শত্রু থাকতে পারে, যে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপটটা আমি বিশ্লেষণ করেছি, সমস্ত কিছু মিলিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একদম তাই আপনি যেটা বলেছেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে শত্রু থাকতে পারে। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি শত্রু থাকে, সেটা কি শুধু বুলেট প্রুফ গাড়ি দিয়ে বা অস্ত্রের লাইসেন্স দিয়ে অস্ত্র রেখেই কি মোকাবেলা করা যাবে কিনা, সেই বিষয়টাকে আপনার বলে না যে প্রিভেনশন ইজ মোর এফেক্টিভ দেন আপনার কি যেন কিওর, তাই না? একটা জিনিস আছে এই ধরনের কথা। আলতাফ পারভেজ, আপনি কি এখানে একটু অ্যাড করবেন কিনা সেই জায়গায় আসলে